সেশন যে অধ্যায়টা আছে নবম দশম শ্রেণী, তো সেখান থেকে আলোচনা শুরু করব। তো এই সেশনে যে আলোচ্য বিষয় হবে আমাদের ইলেকট্রোবিন্যাস কি, আর অপরিণত ইলেকট্রোবিন্যাস দেখব এবং ব্যতিক্রম নিয়মে ইলেকট্রোবিন্যাস দেখব। কারণ যে কোনো কিছু পড়ার আগে আমাদের কী করতে হবে, ওটা প্ল্যান করতে হবে যে কী কী পড়বো আমরা এখান থেকে, তাই না? এটা প্ল্যান করতে হবে। তো আমরা এখান থেকে কী কী প্ল্যান করেছি, যে আমরা ইলেকট্রোবিন্যাস দেখব, অপরিণত ইলেকট্রোবিন্যাস দেখব, তারপর ব্যতিক্রম নিয়মে ইলেকট্রোবিন্যাস দেখব। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ব্যাপার তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে আমি আমার ক্লাসটাকে অনুসরণী বই দিয়ে সাজিয়েছি, আর আলোচনার যে কথাগুলো থাকবে সেই কথাগুলো আমি অনুসন্ধানী পাঠ বই থেকে আলোচনা করব। তো অনুসন্ধানী পাঠ বইয়ে তোমরা যদি পৃষ্ঠা যদি দেখো, অনুসন্ধানী পাঠে তোমরা পৃষ্ঠা যদি দেখো, তাহলে এই পৃষ্ঠা পাবো কোথায়? পৃষ্ঠা পাবা 85 থেকে স্টার্ট হবে, 85 থেকে স্টার্ট হবে এবং শেষ হবে, এটা একেবারে শেষ হবে ব্যতিক্রম নিয়ম, শেষ হবে তোমাদের 90 পৃষ্ঠা পর্যন্ত। 90, এই 5 পৃষ্ঠা আমরা আলোচনা করব। এই 5 পৃষ্ঠা আমরা কি করব? আলোচনা করব। তো তোমরা আমি এখানে সাজিয়ে রেখেছি অনুসরণী বই থেকে, তবে আলোচনার যে কথাগুলো থাকবে সেই কথাগুলো অনুসন্ধান পাঠ থেকে আমরা এই কথা বলি। কারণটা হচ্ছে আমাদের যেহেতু দুইটা বই বিজ্ঞানের, তো আমরা ক্লাসে কিন্তু পড়াই শুধু অনুসরণী বই, আর অনুসন্ধানী পাঠটা শিক্ষার্থী বাসায় পড়বে, তবে টিচার সহায়ক হিসেবে কাজ করবে। তো সেই ব্যাপারটাকে সহজ করার জন্য আমি অনুসন্ধানী পাঠটা তোমাদের পড়িয়ে দিচ্ছি এবং সেটা অনুসরণী আলোকে রেখে পড়াচ্ছি। কিন্তু দেখো, তোমাদের সপ্তম সেশন বা অষ্টম সেশনের প্রথম যে কথাটা এরকম পাইবা, সেটা হচ্ছে পরমাণুর রাতারাপুট এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে জেনেছ। এটা আমরা আগে জেনেছি। তো তোমাদের কাজ হচ্ছে পরমাণু ইলেকট্রোবিন্যাস এবং ইলেকট্রোবিন্যাসের নীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। তা আমরা এইটুক কথা দিয়ে শুরু করি। তো তারপরে বলছে যে অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। তা আমরা এখন পড়ব, এক একটা পড়া অংশ পরে শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে আলোচনা করো, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে শিক্ষককে সহায়তা নাও। এই ব্যাপারটা আমরা এখন শুরু করি এখন। তো আমরা শুরু করব একেবারেই ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করব। আমরা নিলস বোরের যদি চিন্তা করি, নিলস বোরের যে মডেলটা ছিল, এই নিলস বোরের মধ্যে আমরা কিন্তু পেয়েছিলাম কি, এইটা ছিল কি একটা পরমাণুর নিউক্লিয়াস। এটা ছিল কি পরমাণুর নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে পরমাণুর কি একটা নিউক্লিয়াস। এটা বিজ্ঞানী রাদারফোর্ডও বলেছে, আবার কি নিলস বোরও কিন্তু বলেছে এটা। তো তারপরে তার বাহিরে কিছু কি আছে, এরকম বৃত্তাকার একটা পথ আছে, বা এরকম বৃত্তাকার একটা বস্তু আছে, যেটাকে আমরা বলি কি, এটাকে বলি শক্তি স্তর বলি। এটাকে কি বলি? শক্তি স্তর। আবার এটাকে বলি কি, এটাকে বলি আমরা কক্ষপথ, আবার এটাকে বলি অরবিটও বলি কিন্তু। তো শক্তি স্তর, কক্ষপথ বা অরবিট এরকম বলি, তাই না? অরবিট বলি। তাহলে এই যে পরমাণু নিউক্লিয়াসের বাহিরে একটা কি আছে, একটা কক্ষপথ আছে, এক শক্তি স্তর আছে, বা একটা অরবিট আছে, বা শেয়াল, কিন্তু এটাকে আমরা শেয়ালও বলি, কিন্তু এটাকে আমরা শেয়াল বলি। তাহলে এই যে আমরা শক্তি স্তর, কক্ষপথ বা অরবিট, বা আমরা কি বললাম, শেয়াল বললাম। এখন এই যে কক্ষপথ বা শক্তি স্তর, শেয়াল, এইগুলোর মধ্যে কিন্তু ইলেকট্রন কি করে বলতো? ইলেকট্রন কিন্তু ঘুরে বা পরিভ্রমণ করে বা আবর্তন করে এই কক্ষপথগুলোতে। কোন কক্ষপথগুলোতে? এই কক্ষপথগুলোতে ইলেকট্রন কি করে? ঘুরে বা পরিভ্রমণ করে বা আবর্তন করে। তো ইলেকট্রন পরিভ্রমণ করে, আবর্তন করে, এই ব্যাপারটা কিন্তু রাদারফোর্ড ক্লিয়ার বলতে পারে না যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন আবর্তন করবে, এটা সম্পর্কে তেমন একটা ব্যাখ্যা দিতে পারে না। তবে বোর সাহেব কিন্তু তিনি কিন্তু পেরেছেন। তিনি কোন সূত্রের মাধ্যমে দিয়েছেন? যে এটা হচ্ছে 2n² সূত্রের মাধ্যমে। 2n², এখানে 2n² মধ্যে n মানে কি? n হচ্ছে ন্যাচারাল নাম্বার, যার মান হতে পারে কত? 1, 2, 3, 4 এরকমভাবে ডট 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 হতে পারে। তো যখন n এর মান 1 হবে, n এর মান যখন 1 হবে, তখন আমি 2n² কে বসাই। তাহলে n এর মান 1 বসাবো, 2 ইন্টু এই যে n এর মানটা 1 দিলে কত হয়? 1² তাহলে কত? 2
কে 2। n এর মান যদি 2 হয়, আমি এই ব্যাপারটা লিখি, তাহলে এই শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। কিন্তু এই শক্তি স্তরের নাম দেন তিনি কে শক্তি স্তর, যার ইলেকট্রন থাকবে 2টা। n এর মান যদি 2 হয়, n এর মান কত হয়? 2 হয়, তাহলে এখানে ইলেকট্রন করা থাকবে 2n স্কয়ার সূত্র অনুসারে 2 × 2 স্কয়ার কত আসলো? 8 আসলো। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টা। এটার নাম দেন তিনি কি? l শক্তি স্তর। ইলেকট্রন থাকবে কয়টা? 8টা। n = যদি কি হয়? 3 হয়, তাহলে কি হবে? 2n স্কয়ার 2n স্কয়ার, তাহলে কি দাঁড়াইলো? 2 × কত? 2 × n এর মান কত? 3, তাহলে কত আসছে? তো এখানে আসবে 18টা। তাহলে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন দেবে কয়টা? 18টা। তো এইটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, ইলেকট্রন থাকবে এখানে 18টা ইলেকট্রন থাকবে। এটার নাম দেন তিনি m শক্তি স্তর। ইলেকট্রন থাকবে কয়টা? 18টা। তারপরে আসছে আরেকটা শক্তি স্তর, আমি লিখে ফেলি, সেটা হচ্ছে n শক্তি স্তর। তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তো n শক্তি স্তর এটা হবে কয়টা? এখানে হয়েছে n শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর, ইলেকট্রন থাকবে 32টা। এটা আমরা কিন্তু করেছি, ক্লাস 8-এ কিন্তু করেছি। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাদের ক্লাস 9-এ আমরা কিন্তু ওই ডায়াগ্রাম, এটা কিন্তু ডায়াগ্রাম এঁকেছি আমি, এটা হচ্ছে কি ডায়াগ্রাম, এটা হচ্ছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম অনুসারে কিন্তু আমি কি করতে পারবো না? আমি ইলেকট্রোবিন্যাসটা করতে পারবো না, কারণ আমি ডায়াগ্রামে ইলেকট্রোবিন্যাসটা করেছি কোথায়? ক্লাস 8-এ করেছি, ক্লাস 8-এ করেছি। যেহেতু আমি এখন কি ক্লাস 9-এ, তাহলে ওই ছোট ব্যাপারটা এখন আর করতে পারবো না। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে একটা ভালো স্ট্যান্ডার্ড নিয়ম নিতে হবে, যদিও স্ট্যান্ডার্ড কিন্তু উপর লেভেলে আর কিছু নিয়ম নিতে হবে। তো আমরা বলছি কি, যে ইলেকট্রন বিন্যাস নীতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র কিন্তু আছে, এই চিত্রটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে একটা আহ্বান নীতি ইলেকট্রন বিন্যাস, এটা আমরা পড়ব। এখন আমি এটা পড়ার আগে আরেকটা ব্যাপার এখানে আলোচনা করে রাখি। এখন এই যে ইলেকট্রন, আমরা বলছিলাম যে কে শক্তি স্তর, তারপর কি বলছি এল শক্তি স্তর, এম শক্তি স্তর, আবার এন শক্তি স্তর, এগুলো কিন্তু প্রধান শক্তি স্তর, এগুলোকে প্রধান শক্তি স্তর বলা হয়। তো প্রধান শক্তি স্তরে কিছু উপশক্তি স্তর থাকে। আমরা জানি জেলা থেকে কি উপজেলা হয়। তুমি যদি কাউকে খুঁজতে যাও, তাহলে জেলার মধ্যে পাবা না তাকে, তাকে কি করতে হবে? তাকে জেলা যেতে হবে, তারপর তার উপজেলা যেতে হবে, তারপর তার ইউনিয়ন যেতে হবে, তারপর তার গ্রামে যেতে হবে। এইরকম ভাবে ইলেকট্রনে কিন্তু তুমি কি মনে করো যে ইলেকট্রন কিন্তু একটা পরমাণুর যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে এই শক্তি স্তরে ঘুরতেছে, ইলেকট্রন কিন্তু এখানে পাবা না তুমি। যেমন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে তুমি এখানে পাইবা, এখানে পাইতে পারো, কিন্তু দেখা গেছে কি হিলিয়ামের ব্যাপারটা এখানে পাইবা না। এটার আরো কিছু কি আছে, উপশক্তি স্তর আছে, যেগুলো আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। এখন এইখানে যে প্রধান শক্তি স্তর, এর উপশক্তি স্তর মাত্র কয়টা? একটা। আবার এল এর উপশক্তি স্তর 2টা, এস এবং পি। আবার এম এর উপশক্তি স্তর 3টা, এস পি কত ডি। আবার এন এর উপশক্তি স্তর হচ্ছে 4টা, এস পি ডি এফ, 4টা উপশক্তি স্তর। তাহলে আমরা বলতে পারি যে এই যে প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর কয়টা? একটা। এরপরে যদি আরেকটা শক্তি স্তর আমরা আঁকি, ওই শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে কয়টা? 2টা, একটা এস আর একটা কি পি উপশক্তি স্তর। এটা উপলব্ধিটা আমরা আরো অনেক ডিপলি পড়তে পারবো, সামনের ক্লাসে গেলে অনেক পড়বো, আমরা অনেক প্রীতি পড়বো, অনেক নিয়ম পড়বো, অনেক বিজ্ঞানের যে গবেষণা পড়বো, জীবন বিজ্ঞানের সাথে আমরা পরিচিত যখন হব, তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখন এই যে এস, এসপি, এসপিডি, এসপিডিএফ, দেখো এটা কিন্তু প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে কি প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর। তাহলে এইটা আমার কত শক্তি স্তরে?
এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, এটা 1s হবে, এটা দ্বিতীয় শক্তি স্তরে 2s হবে, 2p হবে, এটা তৃতীয় শক্তি স্তরে 3s হবে, 3p হবে, 3d হবে, এটা চতুর্থ শক্তি স্তরে 4s হবে, 4p হবে, 4p হবে, 4d হবে, 4f হবে। উপশক্তি স্তরগুলো এরকমভাবে। আমরা এখন যে ব্যাপারটা দেখব, এই যে নীতিটা, এটা হচ্ছে আহ্বার নীতি, এর নাম হচ্ছে আউফ বাও নীতি। এই নীতিটা কি? এই যে এখানে তোমরা দেখতে পারতেছ, এখানে যে আমরা কিছু শক্তি স্তর লিখলাম, এখানে যে আমরা কিছু শক্তি স্তর লিখলাম, এই শক্তি স্তরগুলোর মধ্যে মানে কার শক্তি কম কার শক্তি বেশি, এই ব্যাপারটা কিন্তু আমরা আহ্বার নীতি অনুসারে বলতে পারি। এখন বলতে পারো স্যার তাহলে কার শক্তি বেশি কার শক্তি কম, এটা দিয়ে আমি কি করব? আর আহ্বা এই কথাটা কি করেছে? আহ্বা একটা জার্মান শব্দ, এটা একটা জার্মান শব্দ, এটা হচ্ছে একটা জার্মান শব্দ, যার এটা হচ্ছে বিল্ডিং আপ, ঠিক আছে? অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন, নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ইলেকট্রন কেবল উচ্চ শক্তি স্তর গমন করবে। কথাটা আমি লিখি যে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে শক্তি স্তর পূর্ণ করে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এটা কে বলছে? এটা কোন নীতি? এটা হচ্ছে বিজ্ঞানী আহ্বার নীতি। তো আমাকে দেখতে হবে এই যে এখানে যে 1s আছে, এর 2s আছে, 2p আছে, 3s আছে, 3p আছে, 4s 3d আছে, 4s আছে, 4p আছে, 4d আছে এবং 4f আছে। এদের মধ্যে শক্তি কার কম কার বেশি? যার শক্তি কম ইলেকট্রন সেখানে আগে দিব আমরা, যার শক্তি বেশি ইলেকট্রন তাকে দিব, এরপরে দিব। এখানে আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে দিই, যে ইলেকট্রন ধারণ যে ব্যাপারটা, সেটা মানে এস আর পি এবং ডি এবং এফ। তোমরা যখন কোয়ান্টাম তত্ত্ব পড়বা, চারটা ব্যাপার পড়বা, তখন কিন্তু এই জায়গাটা তোমরা আরও ধারণা হবে। সেটা কি? যে এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা? 2টা। কেন? কারণ আমি এস এর যে এস কিন্তু একটা উপশক্তি স্তর, এর কিন্তু কিছু এলাকা বা অঞ্চল আছে যেখানে ইলেকট্রন পাওয়া যায়, সেটাকে বলা হয় অরবিট। আবার পি এর কিছু এলাকা বা অঞ্চল আছে যেগুলোকে আমরা অরবিটাল বলি। তাহলে এস এর অরবিটাল কয়টা? এস এর অরবিটাল হচ্ছে একটা। এস এর অরবিটাল কয়টা? একটা। এগুলো অরবিটাল বলবো এখন। আর পি এর অরবিটাল কয়টা? 3টা। ডি এর অরবিটাল কয়টা? 5টা। আবার এফ এর অরবিটাল কয়টা? 7টা। প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকবে 2টা করে। কয়টা করে? 2টা করে থাকবে। তাহলে কত হবে? 2 কে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে কত? 14। তাহলে বলতে পারি এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা? 10টা। আবার এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা? 14টা। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? এখন আমি দেখব, এখন আমার কাজ হচ্ছে এই যে শক্তি স্তরগুলোর মধ্যে কার শক্তি কম কার শক্তি বেশি, এই ব্যাপারটা দেখবো আমরা। এখন দেখলে পরবর্তী সময় আমার কাজ হবে যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি খুব সহজেই ব্যাপারটা নিতে পারবো। একটা আমি স্লাইড নিয়ে নিই। আমি মোটামুটিভাবে এই ব্যাপারটা দেখতে পেরেছি যে আহ্বার নীতিটা কি, যে নিম্ন শক্তি স্তর পূর্ণ করে ইলেকট্রন কেবল কি করবে? উচ্চ শক্তি স্তরে গমন করবে। এই নীতিটা হচ্ছে আহ্বার নীতি। এই নীতিটা হচ্ছে কি? আহ্বার নীতি। এখন আমরা যে ব্যাপারটা দেখব, আমরা দেখব শক্তি কার কম কার বেশি। আমরা কিন্তু বলেছিলাম এখানে যে শক্তি কার কম কার বেশি, এটা
অপারণিক যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এখানে, আচ্ছা এই জায়গাটা আমি একটু একটু দেখাই দিই। এটা হয়েছে 1s, প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা যে আমরা 1s দিলাম, 2s দিলাম, 3s 3p দিলাম, তারপরে চতুর্থ শক্তি স্তর, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। এটা ইলেকট্রন এই দিক দিয়ে শুরু হবে, এই পাশে শেষ হবে, আবার এই দিক শুরু হবে, এই পাশে শেষ হবে, আবার এই দিক দিয়ে শুরু হবে, আবার এই পাশে শেষ হবে, আবার এই দিক দিয়ে শুরু হবে, আবার এই পাশে শেষ হবে। তাহলে আমি যদি লিখি, নিচে একটু লিখে দিই, তাহলে কী হবে? প্রথমে কি লিখবো? 1s। এটি কিন্তু শক্তির ক্রম লিখতেছি, কিন্তু আমরা কার শক্তি কম কার বেশি। তারপর কি লিখবো? 2s লিখবো, তারপর 2s লিখবো, তারপর কি লিখবো? 2p লিখবো, 3s লিখবো, 2p এবং 3s। এরপর কি লিখবো? 3p 4s লিখবো, 3p 4s। এরপর কি লিখবো? 3d 4p, 3d 4p। তারপর লিখবো 5s, তারপর লিখবো কত? 4d, তারপর লিখবো কত? 5p, তারপর লিখবো 6x। এবার আমরা লিখে লিখে যাব। এটাতে কি বুঝলাম? 1s এর থেকে 2s শক্তি কি বেশি, 2s থেকে 2p শক্তি বেশি, 2p থেকে 3s শক্তি বেশি, 3s থেকে 3p শক্তি বেশি। শক্তি যার বেশি হবে ইলেকট্রন সেখানে যাবে। আমরা যখন ইলেকট্রোবিন্যাস করব তখন এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আমরা কিন্তু এছাড়াও কিন্তু আরেকটা মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? শক্তি ক্রম নির্ণয় করতে পারি, কার শক্তি কম কার শক্তি বেশি। সেটা হচ্ছে n প্লাস l এর মাধ্যমে, যেখানে n হচ্ছে প্রধান শক্তি স্তর, আমরা যেটা কি পড়ে আসছিলাম কে এল এম এন, আর l হচ্ছে সহকারী শক্তি স্তর, যেটা হচ্ছে কি s বহু শক্তি স্তর, s p d f। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম s এর মান কত? 0 হবে, p এর মান কত হবে? 1 হবে, d এর মান কত হবে? 2 হবে, আর f এর মান কত হবে? 3 হবে। এই ব্যাপারটা তোমরা যখন কোয়ান্টাম তত্ত্ব পড়বা তখন আরো ক্লিয়ার হবে। আপাতত এটা তুমি মুখস্থ বলতে তুমি একটু জেনে রাখো, এটাকে এই নিয়মটাকে তুমি জেনে রাখো একটু। এখন আমি যদি বলি যে আমরা একটু আগে দেখে আসছিলাম, এখান থেকে দুটো নিলাম, 2s এবং 2p নিলাম, এই দুইটা 2s এবং কি 2p। তো 2s এবং 2p এই দুইটার মধ্যে শক্তি কার কম কার বেশি দেখব। তাহলে আমরা যদি n প্লাস l দিয়ে নেই, যে 2s এর জন্য যদি নেই, 2s এর জন্য যদি আমরা শক্তি ক্রম দেখি তাহলে কত? n প্লাস l, যেখানে l এর মান হচ্ছে কত? 2, আবার l এর মান হচ্ছে কত? s। তাহলে s এর মান কত আমরা লিখি? 0 লিখি। তাহলে কত লিখবো? 2 প্লাস কত? 0। তাহলে কত আসছে এখানে? 2 আসতেছে। আবার যদি আমি লিখি 2p এর জন্য, 2p এর জন্য, 2p এর জন্য কত হবে? n প্লাস l। তাহলে n কত? n হচ্ছে 2, এই যে 2, এটা হচ্ছে 2, এই যে 2, ঠিক আছে, এটা এর মান। আর এই যে p হলো l এর মান, তাহলে l p এর মান কত আমরা বলছিলাম এখানে? p এর মান বলছি 1। তাহলে কত? 1। এখন কত হবে? 2 প্লাস 1। শক্তি কার কম কার বেশি? শক্তি হচ্ছে 2s এর কম এবং 2p কিন্তু বেশি। চলো আমরা ইলেকট্রন বিন্যাস করি, ব্যাপারটাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আমরা যদি হাইড্রোজেন নেই, হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। এখন আমরা দেখি, এখানে দেখো একটা ব্যাপার, এখানে প্রথম কি আসছে? এই যে 1s আসছে, প্রথম 1s আসছে, তাহলে আমরা কি করব? 1s লিখব। এখানে ইলেকট্রন যেহেতু একটা আছে আমরা একটা দিব, কিন্তু ইলেকট্রন দুটো দিতে পারবে, তবে দুইটার উপর দেওয়া যাবে না। কেন? আমরা কিন্তু এখানে পড়ে আসছি যে s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, p এর 6টা, d এর 10টা, f এর 14টা। আমরা আরেকটা করি, লিথিয়াম করি, লিথিয়াম করি। আমরা লিথিয়ামের কত? লিথিয়াম হচ্ছে 3। তাহলে এখানে কত হবে? 1s হবে, 1s 2 দিলাম, কারণ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে কয়টা? 2টা, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? এখানে 3টা আছে, 8টা লাগবে। আমি যদি দেখি এরপর এখানে আছে 2s আছে, তো 2s কিন্তু। তো তুমি যদি এইভাবে
কাজটা করতে পারো, অথবা তুমি n+l দিয়ে করতে পারো। তবে আমার কাছে মনে হচ্ছে এই নিয়মটা তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করে ফেলো, তখন তোমার এটা কিন্তু মাথা একেবারে গেঁথে যাবে। এটা তুমি নেক্সট টাইমে তোমাকে কি করবা, মানে দেখলেই তুমি অটোমেটিক করতে পারবা। তারপর হচ্ছে আমি যদি সোডিয়াম নেই বা পটাশিয়াম নিলাম, একটু বড় দেখে নিলাম, পটাশিয়াম কত 19, কত হবে 1s2 2s2 2p কত 6, কীভাবে করতেছি 1s2, এই দেখো 1s2, এখানে 1s আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, দুইটা করলাম এটা আমরা। তারপর কত লিখলাম 2s2, পরেরটা কে আছে 2s আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, দুইটাই, মানে যা যতগুলো আছে ইলেকট্রন দিয়ে তারপর তুমি পরবর্তী উপশক্তি স্তরকে বা ইলেকট্রন দিতে হবে। এটা কে বলছে, বিজ্ঞানী আহ্বায়ক কিন্তু বলেছে যে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ ইলেকট্রন নিম্ন শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন কি করবে, পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে গমন করবে। এটা হচ্ছে আহ্বায়ক নীতি, পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আগে ইলেকট্রন কি করবে, নিম্ন শক্তি স্তরে পূর্ণ করবে, কিন্তু তারপরে উচ্চ শক্তি স্তরে গমন করবে বা প্রবেশ করবে, এই ব্যাপারটা। এখন আমরা যদি দেখি যে 1s2 2s2 2p কত 6, তাহলে আমরা লিখবো, এরপরে লিখবো কি 3s কত 2 লিখবো, তারপর কি লিখবো, তারপর দেখি আমরা হিসাব করি 2 4 10 আর 6 কত 10 2 12, তো 3p কত আসছে 6 18, 4s কত আসবে 1। তোমরা দেখো ব্যাপারটা, আমরা কিন্তু এই 2s 2p 3s 3p এই যে 4s লিখে ফেললাম এটাকে। তাহলে এইভাবে কিন্তু আমরা ইলেকট্রোবিন্যাসটা করবো। আমি যদি আরেকটা রিভাইজ দিই একটু ব্যাপারটাকে, যে বায়ু দূষণ সম্পর্কে আমরা যে অধ্যায়টা পড়ছি তার মধ্যে সপ্তম এবং অষ্টম সেশন করতেছি। এখন এই সপ্তম এবং অষ্টম সেশনের মধ্যে পরমাণুর রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল কিন্তু আমরা ইতিমধ্যে পড়েছি। এখন যে ব্যাপারটা হয়েছে আমরা ইলেকট্রোবিন্যাস সম্পর্কে জানবো। তো আমরা কিন্তু এখানে দেখেছি কি যে নিউক্লিয়াসে কেন্দ্র করে যে শক্তি স্তরগুলো, মানে যে শক্তি স্তর আছে এখানে ইলেকট্রন ঘুরে, তো আমরা এই শক্তি স্তর নামছি প্রধান শক্তি স্তর, এবং এদেরকে প্রধান শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর এল, এবং তৃতীয় শক্তি স্তর এম, চতুর্থ শক্তি স্তর হচ্ছে কি এন। কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন ঘুরবে সেটা আমরা কি করি, সেটা 2s কে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 হলে চতুর্থ শক্তি স্তর, এবং প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকবে কয়টা, দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, এবং চতুর্থ শক্তি স্তরে কয়টা বলতো, 32টা। এটা কি আহ্বায়ক নীতি। কি বলেছে বিজ্ঞানী আহ্বায়ক মানে কি, জার্মান শব্দ যা বিল্ডিং আপ। নিম্ন শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। আগে নিচের শক্তি স্তর, মানে একটা বিল্ডিং এর নিচের যে রুমগুলো আছে ফিল আপ করে তারপরে কি করবে, উপরের শক্তি স্তরগুলো পূর্ণ করবে। এই নীতিটা পড়ো, আমরা এই নীতিতে ইলেকট্রোবিন্যাস করবো। তো এখন আমরা দেখতে পাচ্ছিলাম যখন n এর মান যদি 1 হয় প্রথম শক্তি স্তর, এই প্রথম শক্তি স্তরে আবার কিছু কি আছে, উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তর কয়টা, একটা 1s। n = 2 হলে দ্বিতীয় শক্তি স্তর যেটা n, এরও কিন্তু আবার কিছু কি আছে, উপশক্তি স্তর আছে, যেটাকে বলছি 2s 2p। n = 3 হলে তৃতীয় শক্তি স্তর, যে নাম দিয়েছি আমরা কি m, 3s 3p 3d, এরকম ভাবে। তো আমরা এই নীতিটাতে আমরা কি করেছি, শক্তিক্রম সাজিয়েছি। যেহেতু বিজ্ঞানী আহ্বায়ক কি বলেছে, যে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ করে উচ্চ শক্তি স্তর প্রবেশ করবে ইলেকট্রন। তো আমাকে খুঁজে বের করতে হবে যে ইলেকট্রন নিচে কে উপরে কে। তার আগে আরেকটা ব্যাপার আমরা দেখছি যে এইখানে যে এস উপশক্তি স্তর আছে, এই এস উপশক্তি স্তর আবার কিছু এলাকা বা অঞ্চল আছে যাদেরকে আমরা কি বলি, অরবিটাল বলি, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। এটাকে অরবিটাল বলা হয়। তাহলে এস এর অরবিটাল কয়টা, এস এর অরবিটাল হচ্ছে একটা, পি এর কয়টা 3টা, ডি এর কয়টা 10টা, এবং এফ এর কয়টা 14টা। এফ এর হচ্ছে কয়টা 14টা। তো আমরা যদি এই ব্যাপারটা জানি তখন কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস খুব সহজে করতে পারি। আর এইটা হচ্ছে আরেকটা নিয়ম, ইলেকট্রন বিন্যাস করার আরেকটা নিয়ম হচ্ছে এটা, শক্তি স্তর করার যে বের করার যে নিয়ম হচ্ছে একটা। তো এখানে আমরা লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস করি তাহলে 3 1s2 2s2, কেন 1s থেকে 2s এর শক্তি বেশি, সে পরে আসবে। আবার পটাশিয়াম যদি করি তাহলে 1s2 s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, 2টা, পি এর কয়টা 6টা, ডি এর কয়টা 10টা,
এফ এর কয়টা বলো তো? 14টা। তো প্রথমে কে আসবে? 1s আসবে, তারপর কে আসবে? 2s আসবে, তারপর কে আসবে? 2p আসবে। শক্তির ক্রম অনুসারে এটা সাজাচ্ছি আমরা এবং ইলেকট্রন দিয়ে যাচ্ছি। যেহেতু লাস্টে আমার কোনো ইলেকট্রন নেই, যেহেতু আমার শেষে একেবারে ইলেকট্রন নেই, মাত্র আছে কয়টা? একটা। তো এস ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2টা, কিন্তু আছে করে একটা, তাই আমি তাকে একটাই দিয়ে দিব। বেশি দিতে পারবো না, কিন্তু আবার কমও দিতে পারবো। এখন এরপর আছে আমাদের, দেখো যে এবার কাজ হচ্ছে মৌলের পরমাণু ইলেকট্রন বিন্যাস বের করা। তোমাদের প্রত্যেক দলের সদস্য অনুযায়ী কয়েকটি মৌলের পরমাণু সংখ্যা জেনে এদের ইলেকট্রন বিন্যাস করবা। তোমরা কয়েকটা করে প্র্যাকটিস করতে পারো। এরপর আমরা দেখবার একটা ব্যাপার, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস বের করা শেষ। কোন শক্তি স্তরে কোন উপশক্তি ইলেকট্রন কীভাবে বিন্যস্ত করা থাকবে তা তোমরা দেখতে পেরেছ। এখন এইখানে একটা দেখো ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেক মৌলের ইলেকট্রন বিন্যাস নিজে যাচাই করে দেখো তো ঠিক আছে কিনা। প্রয়োজনীয় ইলেকট্রন বিন্যাস নীতি আরেকবার তোমরা ব্যাপারটা করে নিচ্ছি আমরা। এরপর লাস্টে যেটা দেখবা সেটা হচ্ছে আলোচনা হয়ে গেলে অন্যান্য দলের কাজের সাথে তোমাদের কাজ মিলে দেখো কোনো নির্দিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেলে আবার যাচাই করে দেখো। আমরা কিন্তু ব্যাপারটা বলছিলাম কি, যে নিম্ন শক্তি স্তর ইলেকট্রন পূর্ণ করে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, কিন্তু এই ব্যাপারটা কিছু ভিন্নতা পাওয়া যায়। আমরা যদি একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করি, যেমন ক্রোমিয়াম আছে 24, তো এটা হবে কত? 1s2, 2s2, তারপর হচ্ছে কত? 2p কত? 6, 3s2, 3s কত? 2, 3p কত? 3p কত? 3p হচ্ছে 6, 3d কত? 3d পরে দিব, আগে 4s কে ইলেকট্রন দিব। কেন? কারণ 3d থেকে 4s শক্তি কিন্তু কম। কীভাবে বুঝতে পারলাম? দেখো তো 3d আর হলো কি 4s, তো এখানে 3 প্লাস কত? 3 প্লাস হবে কত? 3 প্লাস হবে d এর মান কত? 2, তাহলে কত আসছে? 5। আর এখানে 4 প্লাস কত? 0, কত আসছে? 4। তাহলে ইলেকট্রন এই যে দিব, যে কাকে আগে দিব? অবশ্যই 4s কে দেবো, কারণ 4s শক্তি কম আর 3d শক্তিটা কি? বেশি। এখন আমরা তাহলে একে দিব ইলেকট্রন 2টা, তারপর দেবো কয়টা? 4টা। কিন্তু একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, যদি এমন কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস এরকম হয় যে পি এর শুধু এস এর হবে না, এস এর বাদ পি এর ক্ষেত্রে 3 হয়, ডি এর ক্ষেত্রে 5 হয়, এফ এর ক্ষেত্রে 7 হয়, ব্যাপারটা খেয়াল করে একটু। আরটা হচ্ছে পি এর 6 হয়, আবার ডি এর কত হয়? 10 হয়, এফ এর কত? 14 হয়। এখানে দেখো যতগুলো ইলেকট্রন থাকার কথা সবগুলো কিন্তু পূর্ণ অবস্থা আছে, আবার এখানে অর্ধেক অর্ধেক দেওয়া আছে। যদি এমন হয় যে কোনো পরমাণুর শেষ শক্তি স্তরের এই যে অরবিটালগুলো আছে, এদের বা উপশক্তি স্তরগুলো আছে, এদের যদি অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, তাহলে এরা স্থিতিশীল হয়। অর্ধপূর্ণ হলে অর্ধ স্থিতিশীল হবে, অর্ধ স্থিতিশীল, ঠিক আছে, অর্ধ স্থিতিশীল হবে। আবার পূর্ণ হইলে কি হবে? পূর্ণ স্থিতিশীল হবে, পূর্ণ স্থিতিশীল হবে। এখন আমরা তাহলে কি করব? সবটুকু ঠিক রেখে শুধু লাস্টে একটু পরিবর্তন করব, সেটা হচ্ছে কি, এখানে ইলেকট্রন একটা দিয়ে তারপর একে দিব, কারণ সে যদি 3d5 হয় তাহলে সে কি হবে? অর্ধপূর্ণ স্থিতিশীল হবে। তো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম। এরকমভাবে তোমরা কপারটা প্র্যাকটিস করবা, ব্যতিক্রম দেখবা, ঠিক আছে।